যারা শুনবেন তাদের বাড়িতেও হামলা হতে পারে। তাহলে এই যে মানে এই বক্তব্যের দুইটা অংশ এটা ভেঙে এটা কে ভেঙে বলেছে? বিশ্লেষণ করছেন, আপনি শুনছেন আমাকে? হ্যাঁ, আমি শুনছি। এটা কে হ্যাঁ, বলেছে? এবি পার্টির চেয়ারম্যান হ্যাঁ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবুর মঞ্জু। রহমান মঞ্জু তিনিও মুজিবুর রহমান বলছিলেন যে মঞ্জু। এরকম ঘটনাও হতে পারে এখন, যারা শুনবে তাদের বাড়িতেও হামলা হতে পারে, মানে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভটা এতই বেশি। আচ্ছা, তো আচ্ছা, আমার প্রশ্নটা এখানেই আচ্ছা। জনাব পান্না, যে তাহলে সরকার এই বিশ্লেষণটা করলো তো বক্তব্যটা শুনে, তারা শুনলো কেন? তো দারুণ বলেছেন তো। তাহলে আমার তো এখন একই প্রশ্ন, তাহলে তারা শুনলো কেন এবং বাংলাদেশে এটি প্রচার হতে দিল কেন? তারা ইউটিউব কর্তৃপক্ষকে আগে থেকে কেন অ্যালার্ম করেনি? তারা কেন নোটিশ করেনি যে এই আইডি থেকে যেন কোনো ধরনের কোনো বক্তব্য প্রচার না হয়? তার মানে কি বিশেষ কেউ চাইছিল যে এরকম বক্তব্য প্রচার হোক এবং এটাকে আমরা অজুহাত হিসেবে দাঁড় করাই? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি যদি ধরেও নিই যে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার মাধ্যমে এটা হয়েছে বা ফলশ্রুতিতে, শেখ হাসিনা কি বলেছেন? আচ্ছা, শেখ হাসিনা যদি উস্কানিমূলক বক্তব্য দিয়েও থাকেন, আমি ধরে নিলাম ওইখানে কোনো ধরনের উস্কানি ছিল বলে মনে হয় না। আচ্ছা, ধরে নিলাম যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি কি করতে চেয়েছেন? তিনি তো তার দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে চেয়েছেন, তাই না? তো উজ্জীবিত হয়ে যদি কেউ রাজপথে নেমে আসতো, তার জন্য তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ছিলই, থাকারই কথা। তেমন কিছু হয়েছে? হয়নি তো। এখন এটিকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, স্রেফ হুম। স্রেফ অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে। আর এর সঙ্গে আমি একটা কথা বলতে চাই, শেখ হাসিনা আসলে এসব বক্তব্য বিবৃতি দিয়ে তিনি কি অর্জন করতে চান? আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা হয়েছে, তৃণমূল থেকে যারা এমপি মন্ত্রী ছিলেন, তো তারা সবাই তো এটিকে ওয়েলকাম জানাচ্ছে না। আওয়ামী লীগের মতন একটি দল 6 মাস যদি আন্ডারগ্রাউন্ডে থাকে, 1 বছর যদি আন্ডারগ্রাউন্ডে থাকে, সেই দলগুলোকে ভ্যানিশ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে? মোটেই না। এবং যারা এগুলোকে ওয়েলকাম জানাচ্ছে না, তাদের বক্তব্য হচ্ছে যারা লুটপাট করেছে, যারা নৈরাজ্য করেছে, যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, তারা তো সবাই পালিয়ে গেছেন। তারা কি আগে এসে নামবেন রাজপথে হরতাল কর্মসূচিতে বা যে কোনো লিফলেট বিতরণ কর্মসূচিতে? নামছেন না তো। তাহলে যারা আওয়ামী লীগের সময় বঞ্চিত ছিলেন, অবহেলিত ছিলেন, হাইব্রিড আওয়ামী লীগের জন্য যারা কোণঠাসা হয়েছিলেন, সেই মানুষগুলোই তো বিপদে পড়ছেন, তাদেরকে বিপদে ফেলা হচ্ছে। এমন তো এমন তো কিছু না যে এই হরতাল কর্মসূচি দিয়ে বিশাল কিছু হুম। অর্জন করতে মানে পারবে। তাহলে কি হরতাল তো এরকমটাই হবে না। বিষয়, জনাব পান্না, যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেছেন তখন যেমন নেতাকর্মীদের কি হবে সেই বিষয়টা ভাববার সুযোগ সময় হয়নি, বাবা, এখনো আসলে ভাবছেন না যে তার না, নেতাকর্মীদের কি অবস্থা ভাবছেন দেশে? না। ভাবছেন না, আমি মনে করি স্পষ্ট করে বলছি, ভাবছেন না। এমন তো নয় যে 3 মাস পরে নির্বাচন, আমার সাংগঠনিক তৎপরতা দেখাতে হবে, আমার আমার নেতা কর্মীদের উজ্জীবিত করতে হবে। তা তো নয়, নির্বাচন আদৌ কবে হয় ঠিক নেই। আমি যদি ধরেও নেই ডিসেম্বরে নির্বাচন, আওয়ামী লীগ কি, বাস্তবতা হচ্ছে এটি যে গণসংযোগ এই মুহূর্তে চালাতে পারবে? পারবে না তো। নির্বাচনের তফসিল ঘোষণা হলে তখন হয়তো আইন মোতাবেক কিছু করলে তারা করতে পারে, অধিকারের জায়গা থেকে। কিন্তু এখন তো না। কেন এই মানুষগুলোকে বিপদে ফেলা হচ্ছে? যারা একটু অনেক কষ্টে কষ্টে এলাকায় ফিরে এসেছিলেন, 5ই আগস্টের পরে আত্মগোপনে ছিলেন, এমন তো অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী লীগের দুর্নীতি, লুটতরাজ, নৈরাজ্যের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তারাও তো পালিয়েছিলেন। তারা তো অনেক দেন দরবার তদবির করে, হাতে পায়ে ধরে, মিউচুয়াল অথবা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা এলাকায় ফিরে এসেছেন। তারা তো আবারও আত্মগোপনে চলে গেলেন। তাহলে নেতা কর্মীদের কথা ভাবা হচ্ছে না আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে? হুম। কি চান শেখ হাসিনা? এখন বিষয় হচ্ছে যে, আমি তো বললাম দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের কর্মসূচিকে অধিকাংশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সমর্থন করছেন না। আগে তো জীবনের নিরাপত্তা। অতএব এটি তো প্রসঙ্গক্রমে এলো, এই প্রশ্ন যদি আপনি করেননি যে আওয়ামী লীগ কেন এটা করছে বা না করছে, হুম। আপনি প্রশ্ন করছিলেন যে আহ মানে শেখ সরকারের হাসিনা এই ভাবছেন ভূমিকাটা কিনা কি। এই প্রশ্নটাও করছিলাম, যে তখনও যেমন ভাবতে দেখিনি, এখনো তার মানে ভাবছেন না। হ্যাঁ,
আমার মনে হয় না। জি। আমার মনে হয় না। এবং শেখ হাসিনা অনেকে অনেকে বলছেন যে এগুলো শেখ হাসিনার কারণে ঘটছে, বা তিনি এগুলো উস্কাচ্ছেন। তবে আমি একটা বেসিক জায়গায় বলি, বেসিক কথা বলি, সেটি হচ্ছে যে মৌলবাদীদের একটি ভয়ঙ্কর আস্ফালন তো আমরা দেখতে পাচ্ছি। এখন অনেকে প্রশ্ন করছে, কে ভালো ছিল? তাহলে কি আগেরটাই ভালো ছিল? কোনোটাই ভালো ছিল না। মৌলবাদীদের আস্ফালনের এই জায়গাটির জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা নিজে। মুক্তিযুদ্ধকে এক পক্ষ ব্যবসার পণ্য হিসেবে নিয়েছে, পুঁজি হিসেবে নিয়েছে, আর এখন আর এক পক্ষ পুরো মুছে দিতে চায়। আমি কম্পারিজনের জায়গা থেকে বলছি না, বাস্তবতার জায়গা থেকে আমাদের সব সব কথাই বলতে হবে। এখন তিনটি নির্বাচন কত ন্যাক্কারজনক ভাবে হয়েছে এটা আমরা সবাই জানি। দেখুন, এটি আমার কথা নয়, আমি সব জায়গায় একটা রেফারেন্স দিই। আমি ঘরে, ঘরের বাইরে, যেমন আপনার সামনে বলছি, এরকম জায়গাতেও বলি। পলিটিক্যাল সায়েন্সের একটি থিওরি আছে, যখন কোথাও কোনো সমাজে বা রাষ্ট্রে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়, সেখানে চরমপন্থা বা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাদেশের চরমপন্থা কিংবা জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে এখনই উঠেছে কিনা আমি সেই বিতর্কে যাবো না, সেটি আরো বিস্তার আলোচনার বিষয়, যোগ বিয়োগের বিষয়। কথা হচ্ছে মৌলবাদীতে আস্ফলন তো আমরা দেখতে পাচ্ছি, একাত্তরকে মুছে ফেলার একটা চক্রান্ত তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত। সেই জায়গাটি তো শেখ হাসিনা করে দিয়েছেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের থিওরি থাকে যদি আসি, হুম। এই যে প্রচন্ড ভয়ঙ্কর ধরনের একটি রাজনৈতিক শূন্যতা, তার পরের স্টেজটা কি? তার পরের স্টেজটা কি আমরা একেবারে উৎকর্ষ গণতন্ত্রের দিকে চলে যাব? আমি সেটা বিশ্বাস করি না। এবং যা কিছু ঘটছে, আমি এতে কষ্ট পাই, আমাকে আহত করে, কিন্তু আমি অবাক হই না, বিস্মিত হই না। শুধু আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে পারি, কষ্ট হতে পারে, হুম। কিন্তু বিস্ময় কিছু আমি দেখি কিন্তু না। শেখ এগুলো সব হাসিনা মানে থিওরির মধ্যে অভ্যুত্থানের চলছে। পক্ষে যারা আছেন বা সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে, কোনো রকম অনুশোচনা, মানে এই যে কাজগুলো করলেন, আবার সাথে আওয়ামী লীগের নেতাদের বা সাবেক মন্ত্রীদের এই প্ল্যাটফর্মেই কথা বলবার সুযোগ হয়, নির্বাচনগুলো যে সঠিক হয়নি, নির্বাচনগুলোতে যে প্রহসন হয়েছে, যে ব্যাপক মাত্রায় আসলে কারচুপি বললে মনে হয় ছোট হয়ে যাবে, এই বিষয়গুলো তারা মানতে চান না, মানে অন্ততপক্ষে মুখে স্বীকার করেন না। এটি কি তাদের জন্য, যদি আপনি একজন বিশ্লেষক হিসাবেও বলেন, এটি কি তাদের জন্য একটা ভালো কিছু এনে দেবে? না, প্রশ্নই ওঠে না। যখন একটা সিম্পল এক্সাম্পল দিই, মানে নিকট অতীতের গণ অভ্যুত্থানের সময় যখন ওবায়দুল কাদেরের পদত্যাগ সহ আরো 6 মন্ত্রী পদত্যাগের প্রশ্নটি এলো, আইনমন্ত্রী সহ, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম সম্ভবত 6 জনের পদত্যাগের দাবি উঠেছিল। আচ্ছা, 6 জনের পদত্যাগ করলে কি হতো? আচ্ছা, ওবায়দুল কাদেরের পদত্যাগ করলে কি হতো? আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যেত? আওয়ামী লীগ দুর্বল হয়ে যেত? ওবায়দুল কাদের আওয়ামী লীগকে কোথায় নিয়ে গেছে আমরা জানি না। ওবায়দুল কাদের তো শুধুমাত্র তৈল মর্দনের মাধ্যমে দুইবার বা তিনবারের সাধারণ সম্পাদক করেছিলেন। তার আর কি যোগ্যতা ছিল? কার্টুন মার্কা কথাবার্তা বলতেন, সেটি সেই ব্যক্তি শেখ হাসিনার কাছে প্রিয় ছিলেন। সাংগঠনিক ভিত্তি কতটা মজবুত করেছিলেন? তখনও তো, এখন যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছেন যে আমাদের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে না, এরকম হরতাল বা লিফলেট বিতরণ কর্মসূচিতে কি সেই যারা বিদেশে লুকিয়ে আছেন তারা কি আসবেন, তারা মাঠে নামবেন? তাদের ক্ষোভের জায়গা থেকে বলছেন। তখন তো একই ধরনের ক্ষোভের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছিল যে উবায়দুল কাদের শেষ করে দিচ্ছে দলটাকে। এটা আমি নিজে আবারও দায়িত্ব নিয়ে বলছি, মানুষ ক্ষুব্ধ ছিল। এবং যার একটি প্রতিক্রিয়া স্পষ্ট আপনারা দেখছেন, আমরা দেখেছি, যখন এই আন্দোলনটাকে কিভাবে প্রতিহত করা যায় বা আন্দোলনকে প্রতিরোধ করার জন্য সাংগঠনিক ভাবে কি ভূমিকা রাখা উচিত, যখন সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে তিনি একটি বিশেষ বৈঠকের ডাক দিলেন, তখন তিনি ভুয়া ভুয়া স্লোগান শোনেননি, তখন তাকে ওই বৈঠক না করে উঠে যেতে হয়নি। হুম। তার মানে দলের মধ্যেই নেতা কর্মীরা কতটা ক্ষুব্ধ ছিল তার প্রতি, সেটা তো আমরা দেখেছি। এটা তো আমার বানানো কথা নয়, তাই না? তো সেই জায়গা থেকে শেখ হাসিনা কেন রেখেছিলেন ওবায়দুল কাদেরকে? শেখ হাসিনা কেন ওই 6 মন্ত্রী বা 4 মন্ত্রীকে পদত্যাগ করাননি? তার মানে তারা তাদের ভুলটা স্বীকার করতে চান না। যদি তখন ওই মন্ত্রীদের পদত্যাগের ঘটনা ঘটতো, এই আন্দোলনের স্ফুলিঙ্গ কি এইভাবে ছড়াতে পারতো? নিশ্চয়ই পারতো না। এখন তো শুনি যে উবায়দুল কাদের সঙ্গে শেখ হাসিনা কথা বলেন না। আমি আবারও বলি, উবায়দুল কাদের যেমন দায়ী, যেমন বলেছিলেন যে ছাত্রলীগ একাই যথেষ্ট এই আন্দোলনকে প্রতিরোধের জন্য,
যখন সেই সময়কার আন্দোলনকারীদেরকে এটা আরো বেশি উস্কে দেওয়া হলো, তখন তো তিনি কিছু বলেননি। এখন নাকি শেখ হাসিনা ওবায়দুল কাদের সাথে যোগাযোগ রাখতে চান না, বা ওবায়দুল কাদের যোগাযোগ করতে পারেন না। এই ফিলিং গুলো তখন কোথায় ছিল? ঠিক একইভাবে বলতে চাই, এখনো পর্যন্ত যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে গণঅভ্যুত্থানের আগে, অন্য আর কোন পক্ষ এই আন্দোলনকে ব্যবহার করার চেষ্টা করেছে? আমি সেই বিতর্কে যদি নাও যাই, আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর যদি বলি, সেইগুলোর জন্য কি একবারের জন্য অনুশোচনা আছে, অনুতপ্ত বোধ আছে? এবং চাইলে আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু খামাখা তো ওই মানুষগুলোর তো ক্ষতি করে লাভ নেই। ওয়ান টু ওয়ান কথা বলার সময় তো বলছেন, আমাকে বলছেন যে তার সামনে 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন বললাম যে এই নির্বাচনটি ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, তখন একজন, আমি সাবেক সংসদ সদস্যের কথা বলছি, আমি আরো একটু ক্লোজ করে নিয়ে আসি দক্ষিণবঙ্গের, আরো একটু ক্লোজ করে নিয়ে আসি সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ অঞ্চলে তার এলাকা, সেখানকার একজন সাবেক এমপি বলছেন যে শেখ হাসিনাকে নেত্রীকে, তারা তো নেত্রী বলেন, আমরা নেত্রীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার উপর কয়েকজন তেড়ে এলো, তাকে মারার জন্য উদ্ধত হলেন। এই তো অবস্থা। শেখ হাসিনা এগুলো বুঝতেন না? এখনো বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারছেন না? তো এইগুলো মানে ওই যে কথা আছে না, মানে এই প্রবাদটা যায় কিনা আমি জানি না, যে চোরে শোনে না ধর্মের কাহিনী। এখন আমি, আপনি, আমরা যতই ভালো কথা শোনাই না কেন, ধর্মের কথা শোনাই না কেন, এটা কেউ শোনে না। চোর যে শুধুমাত্র একটা আওয়ামী লীগ তা তো নয়। কে চোর কে ভালো আমরা তো দেখছি, অন্তত 90-এর পর থেকে দেখছি। জি। এখন আরেকটা প্রশ্ন জাগে যে শেখ হাসিনার বক্তব্য ঘিরে এত কিছু হয়ে গেল, একদম হুঁশিয়ারি দিয়ে, হুমকি ধামকি দিয়ে এই হামলাগুলো চালানো হলো। প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য কখনো ফাঁসকৃত ফোন আলাপের মাধ্যমে এসেছে আমরা দেখেছি, কখনো বা বিদেশে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, মানে তার বক্তব্য তো অহরহ আসছে। এখনই এই বক্তব্যের প্রচার এবং এই বক্তব্যের ভাষাগতও যে খুব পার্থক্য আছে তা না, মানে আগের বক্তব্য এখনকার বক্তব্য, এখনকার বক্তব্য নিয়ে এত রিয়াকশন কেন? এই সময় কি কোনো বিশেষ মাহাত্ম্য আছে? হুম। অবশ্যই আছে। এটিকে ব্যবহার করতে চেয়েছে, ব্যবহার করতে চেয়েছে, এবং এগুলোর জন্য নানান ধরনের মন্তব্য করা হয়েছে, কিন্তু মন্তব্য আর কর্ম তো এক কথা নয়, কর্মযোগ্যতা আমরা দেখলাম। তাই হয়তো এটিকে পুঁজি করেছে বিশেষ একটি পক্ষ, অথবা আহ উনি না দিলেও হয়তো এই ঘটনাটি ঘটতো, যা ঘটেছে গত 2-3 দিনে। উনি বক্তব্য যদি নাও দিতেন, তাও ঘটতো, এটা আমি বিশ্বাস করি। যেখান থেকে আহ্বান এসেছে বা আমরা দেখেছি তাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে সেটা তাদের চাওয়া, যে 32 নম্বর হুম, গুড়িয়ে দেওয়া হবে। আহ, হুম, যা হোক, আমি একটু রাজনীতি দলগুলোর কথা বলি। রাজনৈতিক দল যেই আমাদের দেশের দলগুলো, সেগুলোর মধ্যে তাদের মধ্যেও যেমন আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমরা আলোচনা করছিলাম, সেনাবাহিনী বা ফায়ার সার্ভিস, তাদের মধ্যে যেমন খুব একটা সক্রিয় ভূমিকা আমরা দেখলাম না এই সময়। রাজনৈতিক দলগুলোও কি খুব, আপনার মনে হলো যে খুব সক্রিয় কোনো মন্তব্য, বক্তব্য বা এই বিষয়ে প্রতিক্রিয়া জানালো? আমরা অবশ্য দুদিন পরে বিএনপিকে মধ্যরাত না, রাত 3টার দিকে তাদের একটা বিবৃতি এসেছে। আম, সেখানে তারাও বলছেন যে আসলে এটা জনস্পৃহার বহিঃপ্রকাশ এবং সরকারকে শক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। যা হোক, রাজনৈতিক দলগুলোর অবস্থান বা প্রতিক্রিয়া কেমন মনে হয় আপনার কাছে? সব তো ভোটের রাজনীতি। আহ ইতিহাস দুঃখিত। কিংবা উম, দেশের দেশের ঐতিহ্য সংস্কৃতির পক্ষে কতটা কথা বলা হচ্ছে, কে কি ভাবে বলছে। আমি তো দেখছি, আপনি রাজনীতিবিদদের কথা বলেন, লাভ কি বলুন? তারা তো প্রত্যেকের জায়গা থেকে কথা বলছে, হিসাব করছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক। তবে হ্যাঁ, অবশ্যই একটু কথা বলতে হবে যে বিএনপি প্রসঙ্গে বলতে গেলে বিএনপি অনেক কৌশলী খেলা খেলছে, অনেক ম্যাচিউর খেলা খেলছে। এটি আমার মনে হয় সবাই স্বীকার করেন। অনেক হিসেব নিকেশ করে কথা বলতে হচ্ছে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকেই তখন বলা হচ্ছে যে দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য বা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তারা প্রয়োজনে বিএনপির সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত। জোট মানে একসাথে আন্দোলন করতে প্রস্তুত। এটা তো আমার কথা না, এটা তো আওয়ামী লীগ নেতাদের কথা। তারা অনেকে অডিও বার্তায় বলছেন, ভিডিও বার্তায় বলছেন, বিবৃতি দিচ্ছেন। এখন বিএনপি এত আপন হয়ে গেল, এবং এটি এত বাস্তবতা যে সংবিধানকে একটি বিশেষ পক্ষ কবর দিতে চেয়েছিল, রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল,
অসাংবিধানিক পন্থা আরো কিছু করার চেষ্টা করা হচ্ছিল, সেগুলো শুধুমাত্র বিএনপির কৌশলী খেলার কারণে এগুলো প্রতিরোধ করা গেছে। এটা তো বাস্তবতা। আপনি আমি বিএনপি আদর্শে বিশ্বাসী হই আর না হই, যেটি বাস্তবতা। হুম। তো এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে রোল প্লে করছে, সেটা তো অবশ্যই বিতর্কিত। এবং আমি যেটা বলছিলাম যে শুধু রাজনৈতিক দল কেন, যারা বুদ্ধিজীবী শ্রেণী, আমরা তো সামান্য সংবাদ কর্মী, যারা বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে, তারা তো এখন বলতে আমার আমি নিজেই স্ট্রাইকলিং এর মধ্যে পড়ছি। 5 ফেব্রুয়ারি পরে তো অনেকে বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করছেন না, খুব কৌশলে 32 নম্বর উচ্চারণ করছেন।